আসসালামু আলাইকুম। প্রিয় ভবিষ্যৎ সহকর্মীবৃন্দ সকলকে স্বাগত জানাচ্ছি। আ আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব ৪৭তম বিসিএস প্রিলিমিনারি যেটি আপনাদের আ সামনে অনুষ্ঠিত হবে। সেটিতে আপনারা কিভাবে একটা অর্গানাইজ এবং একটা কমপ্যাক্ট আ সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে পারেন, যাতে করে আপনারা প্রিলিটা কনফার্ম করতে পারেন মোটামুটি ১৩০ নাম্বারের মতো কারেক্ট করতে পারেন। সেই ধরনের আ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা, আলাদা যে টপিক গুলো আসলে প্রতি বছরই ঘুরে ফিরে আসে এবং সেটা সিলেক্ট করে যেভাবে আপনারা প্রস্তুতি নিতে পারেন, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো বিসিএস এর সিলেবাসটা তো আসলে অনেক বড়। মানে এই সিলেবাসের কোনো শেষ নেই। আপনি যদি চান আপনি আজীবন মানে যেকোনো একটা সাবজেক্ট ধরে আপনি আজীবন পড়তে পারবেন। কিন্তু আপনাকে তো আসলে আজীবন পড়লে হবে না। আপনার এখানে জ্ঞান অর্জন করার চেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে চাকরিটি পাওয়া। প্রিলিমিনারি পাস করা, লিখিত পাস করা, ভাইভা পাস করে ক্যাডার হওয়া। তো যেহেতু অনেক বেশি কম্পিটিশন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার বেস্টটা দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনাকে আ মানে প্রিলি পাস করার ক্ষেত্রে বিশেষ করে কোনো কনফিউশন রাখা যাবে না। হ্যাঁ, মানে আপনি প্রিলি পাস করবেন নাকি করবেন না এই বিষয়টিতে যদি আপনি দোদুল্যমান থাকেন, তাহলে দেখা যাবে সেটা আপনার রিটেন কে ইমপ্যাক্ট ফেলবে। তো সেই বিষয়টি মাথায় রেখে মানে পড়াটা আপনাদেরকে স্মার্টলি পড়তে হবে যে আ যে পড়াটা আসলেই গুরুত্বপূর্ণ সেই পড়াটা যাতে আপনারা খুব ভালো মতো কমপ্লিট করতে পারেন। আর যে পড়াটা রিলেটিভলি কম গুরুত্বপূর্ণ সেটা সেটা যাতে আপনারা ব্যাকআপ হিসেবে রাখতে পারেন। এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতেই আমি সাবজেক্ট ধরে, ধরে বলি। ১ম এ বাংলার কথা বলি। বাংলার ক্ষেত্রে তো অনেক বড় সিলেবাস আর সাহিত্যের তো কোনো শেষ নাই। ব্যাকরণের কিছু সিলেক্টিভ টপিক আছে এবং সেটা পিএসসি নিজেই ঠিক করে দিয়েছে। আ কিন্তু সাহিত্যের তো আর শেষ নাই। আবার সাহিত্য লিখিততে গিয়েও এই সাহিত্যগুলোই আপনার কাজে আসবে। তো যেহেতু এটার কোনো শেষ নেই, সেহেতু আপনাকে কিন্তু একটু এখানে আ নিজের ট্রিকি কিছু ওয়ে আপনাকে ফলো করতে হবে যাতে করে আপনি রিলেটিভলি কম পড়াশোনা করেও এখানে ভালো করতে পারেন। তো বাংলার ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের গ্রামারের যে টপিক গুলো আছে মোটামুটি সেগুলো তো সিলেক্টিভ। সেখানে মোটামুটি ৭ টা ৮ টা টপিক পড়লেই কিন্তু আপনি আ ভালো একটা নাম্বার কমন পেতে পারেন। তো আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনি আসলে কত পেতে চান। হ্যাঁ? এখন সেটা আপনার ১৩০ বা ১৪০ এর মধ্যে আপনার যদি টার্গেট হয় সেক্ষেত্রে আপনি সেভাবে মানে টপিক গুলো এভাবে করবেন যাতে আপনার হলো কোন কিছু বাদ না যায়। আবার যেখান থেকে ঘুরে ফিরে বারবার প্রশ্নটি হয়, সেগুলো যাতে আপনি খুব ভালো মতো পড়তে পারেন। যেমন ধরুন সমাস, সন্ধি, আ আ ধ্বনি, বর্ণ, হ্যাঁ? শব্দ এগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। তো এই জিনিসগুলো যেইগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে সেই জিনিসগুলো আপনাকে খুব ভালো মতো পড়তে হবে। বাংলার ক্ষেত্রে গ্রামারের টপিক গুলো একটু আপনাকে খুব সচেতনভাবে মোটামুটি যে টপিক গুলো দেখবেন যে ঘুরে ফিরে আসছে সেই টপিক গুলো কিন্তু আপনি পড়ে ফেলবেন। এরপরে যে সাহিত্য অংশটা আছে, সাহিত্য অংশে এখানে তো আসলে রাইটারদের কোনো শেষ নেই। কিন্তু বাংলা একাডেমির কয়েকজন রাইটার আছেন। আবার আপনি প্রশ্ন বিশ্লেষণ করলে দেখবেন কিছু লেখকের লেখা প্রতি বছরই আসে। তাদের লেখাটা আপনি তাদের সম্পর্কে ডিটেইলসটা আপনি একটু ভালোমতো পড়ে নেবেন। যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রতি বছর প্রশ্ন আসে। কাজী নজরুল ইসলাম থেকে প্রশ্ন আসে এবং বাংলা একাডেমির যে ১১ জন লেখক আ আ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আ আপনার মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেগম রোকেয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুকুমার রায়, আ সুকান্ত ভট্টাচার্য, হ্যাঁ? যারা খুবই ইম্পোর্টেন্ট আর আ কিছু লেখকের বিষয়ে আপনাদেরকে একটু বেশি ডিটেইলস পড়তে হবে। যেমন ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আপনাদের খুব খুঁটিনাটি পড়তে হবে। আর আবার আপনার হচ্ছে সুকান্ত ভট্টাচার্য উনার কিছু লেখা পড়লেই হবে। হ্যাঁ? তো এভাবে গুরুত্ব অনুসারে কিন্তু আপনাকে ভাগ করতে হবে আসলে কোন সাবজেক্টটা কতটুকু গুরুত্বপূর্ণ, কোন টপিকটা কতটুকু গুরুত্বপূর্ণ। সেভাবে একটু আপনার প্রশ্নটা বিশ্লেষণ করে যে বিগত বছরে দেখা গিয়েছে যে কোন আ টপিকটা থেকে বা কোন রাইটার থেকে একটু ভেতর থেকে প্রশ্ন এসেছে, কোন রাইটার থেকে আসলে মোটামুটি শুধু তাদের সাহিত্য কর্মগুলো পড়লেই হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আসি ইংরেজি। ইংরেজিতেও কিন্তু গ্রামারে কিন্তু খুবই সিলেক্টিভ কিছু জিনিস আপনাদের আসে।
হ্যাঁ, তো ওই সিলেক্টিভ যে বিষয়গুলো সেটা সিলেবাস আছে এই জিনিসগুলো একটু পড়ে ফেলবেন। সেটার ক্ষেত্রে গ্রামারটা যদি আপনি একটু ভালো মতো পড়েন তাহলে আপনার ইংরেজি লিখিততে গিয়ে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা আপনাকে বাড়াবে। আপনার হচ্ছে আ প্রিলিমিনারির ধরেন আপনি একটা টপিকের মানে টেন্স সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া আছে। আপনি কিন্তু পুরো প্রিলিমিনারিতেই সেটার সুবিধা পাবেন। লিখিততে গিয়ে তো পাবেনই। সেটার তো কোনো বলার অপেক্ষা রাখে না। কারণ লিখিততে গিয়ে তো আসলে ওরকম সিলেবাস নাই। সেখানে আপনার গ্রামার জানাটা আপনি কতখানি গ্রামার জানেন সেটার উপরে ডিপেন্ড করে যে আপনি আ লিখিততে কত নাম্বার আসলে ক্যারি করবেন বা কিভাবে আপনি খাতার প্রেজেন্টেশনটা করবেন। তো গ্রামার গুলো একটু আপনারা মানে বেসিকটা স্ট্রং করে ফেলবেন। আ সেক্ষেত্রে যেকোনো একটা বই থেকে পড়ে আপনার মোটামুটি বেসিক ধারণাটা একটু ক্লিয়ার ধারণা রাখবেন যাতে করে একই ধরনের একটু চেঞ্জেস প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু আপনি যাতে আনসার করতে পারেন। আর সাহিত্যর ক্ষেত্রে ইংরেজি মানে বাংলা সাহিত্যর ক্ষেত্রে যেমন আপনারা অনেক বেশি উদার ভাবে পড়াশোনা করবেন, ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আপনারা কিন্তু ততটাই অনুদার হবেন। মানে যতখানি আপনার পড়ার প্রয়োজন হয় বিগত বছরের প্রশ্ন আর কিছু গুরুত্বপূর্ণ যুগ এবং লেখক সেখানে সিলেক্টিভ। এখানে বিগত বছরের প্রশ্নটা যেকোনো একটা বই থেকে একটু পড়ে ফেলবেন। ডাইজেস্ট থেকে পড়লেও এটা এনাফ। আমি ডাইজেস্ট থেকেই সবসময় পড়েছি। তো এই জিনিসগুলো একটু আপনারা করে ফেলবেন, হ্যাঁ? এরপরে হচ্ছে আপনার গণিত আছে। গণিতের ক্ষেত্রে আ ১ম কথা হচ্ছে গিয়ে আপনার এখানেও আ কিছু টপিক খুব ঘুরে ফিরে আসে। সেই জিনিসগুলো একটু বেসিক ক্লিয়ার করে ফেলবেন। আর এখানে দেখা গিয়েছে যে বীজগণিতের একটু প্রাধান্য আছে। বীজগণিত, জ্যামিতি এই জিনিস যাদের অনেকের আছে যে আপনার পাটিগণিত করতে একটু সমস্যা হয়। যেমন আমার হতো, আমার বীজগণিতটা খুব ভালো লাগতো। পাটিগণিতটাতে আমি এখনো অনেক দুর্বল। আমি পাটিগণিতটা যতটা পেরেছি এভয়েড করে দিয়েছি। তো ওই পাটিগণিতটা যদি আপনি এভয়েড করতে পারেন, তাহলে পাটিগণিতটা আপনি এভয়েড করবেন। আর বীজগণিতে যেহেতু একটু অল্প পড়াশোনা করেও পাস করা যায়, সেক্ষেত্রে কিন্তু বীজগণিতটা আপনারা আরেকটু বেশি স্ট্রংলি ফলো করতে পারেন। তাছাড়া বীজগণিতের ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে বীজগণিত কিন্তু প্রশ্ন থেকেই উত্তর করা যায়। প্রশ্ন থেকে যেহেতু উত্তর করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশ অ্যাডভান্টেজ পাবেন যদি ওইভাবে আপনি প্রিপারেশনটা নিতে পারেন। সেক্ষেত্রে আপনি বীজগণিতটা ভালোমতো করেন। পাটিগণিতটাও সিলেক্টিভ যেগুলো একটু মোটামুটি আমার কাছে সহজ মনে হয় বা যেটা সহজ মনে হয় না সেটা একটু বারবার প্র্যাকটিস করে করেন তাহলে কিন্তু এখানেও আপনি খুব ভালো করতে পারবেন। এরপরে আছে আপনার বিজ্ঞান কম্পিউটার। বিজ্ঞান কম্পিউটার আ বিজ্ঞানের ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন মানে যদি প্রশ্ন সহজ হয়, বিগত বছরের প্রশ্নগুলোই কিন্তু মোটামুটি এনাফ। আবার বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে অনেকেই আপনারা আছেন প্রচুর আ বই আপনার বোর্ড বইগুলো পড়ার চেষ্টা করেন। সেটা ভালো প্র্যাকটিস। বোর্ড বই যেকোনো একটা পড়ে আপনার বেসিকটা আপনি স্ট্রং করতে পারেন। বাট সিলেবাসটা না ধরে একেবারে মানে অন্ধের মতো পড়লে কিন্তু হবে না। কারণ বিসিএস এর বিজ্ঞান আর আমরা যেসব মানে আপনার বড় ক্লাসের যে বিজ্ঞানগুলো আছে, সেগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। হ্যাঁ? বিসিএস এর বিজ্ঞানটা কিন্তু মানে একটু রিলেটিভলি অন্য রকমের বিজ্ঞান। এখানে একটু সোশ্যাল সায়েন্স এর একটা ছায়া আছে। হ্যাঁ? বিজ্ঞান মানে পিওর একেবারে সায়েন্স না। সেখানে মানে একটু অন্যভাবে প্রিপারেশনটা আছে। তো সেই জিনিসটা কিন্তু আপনাকে বুঝে যে টপিক গুলো থেকে ঘুরে ফিরে বারবার প্রশ্ন আসে সেই টপিক গুলো কিন্তু আপনাকে পড়তে হবে। কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আবার একটু সহজ প্রিপারেশনটা নেয়া। হ্যাঁ, এটা এমপিথি একটা বই আপনি কিনে নেন। দেখবেন যে বিগত বছরে ঘুরে ফিরে কিছু প্রশ্ন সবসময় এসেছে। আপনার কম্পিউটারের ১ম অধ্যায় কম্পিউটার শ্রেণীবিভাগ থেকে শুরু করে আপনার অ্যান্টিভাইরাসের নাম, বিভিন্ন সফটওয়্যারের নাম, বিভিন্ন প্রোগ্রামের নাম, হ্যাঁ? বিভিন্ন অপারেটিং সিস্টেমের নাম। এছাড়া বুলিয়ান অলজেব্রা আছে। আ আপনার হচ্ছে বাইনারি যে ডিজিটের যে ইয়েগুলো আছে সবগুলো ডিজিট সম্পর্কে প্রশ্ন সেগুলো একটু কনভার্সন গুলো একটু পড়ে নেবেন। হ্যাঁ, এভাবে মানে মোটামুটি দেখবেন যে আপনি যদি গুছিয়ে মানে পড়তে চান, আমি এগুলো বাকি সবগুলোই আমি আলাদা, আলাদা করে বোর্ডে আপনাদেরকে দেখিয়ে দিব ক্লাস নিয়ে ঈদের পরে যে কোন পরীক্ষায় কোন টপিক গুলো থেকে বারবার প্রশ্ন এসেছে এবং সেই টপিক গুলো আপনারা বারবার পড়ে ফেলবেন। ঠিক আছে? তো বিজ্ঞান কম্পিউটার থেকে কিন্তু অনেক ভালো নাম্বার তোলা যায়। এটাকে আপনারা একটু গুরুত্ব দিতে পারেন। বিজ্ঞান কম্পিউটার থেকে ভালো নাম্বার পেতে হলে আপনাদেরকে কিন্তু এই সিলেক্টিভ টপিক গুলো খুব ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, যেকোনো একটা বই একটু ভালো মতো আপনারা পড়ে ফেলবেন। এরপরে আ বাংলাদেশ বিষয়াবলীর যে বিষয়টা, বাংলাদেশ বিষয়াবলীতে কিন্তু আ সিলেবাস বলতে আপনার ওই কিছু সাম্প্রতিক জিনিস এড হয়। আপনার বিভিন্ন সমীক্ষা-টমীক্ষা, বাজেট।
আ এগুলো আর হচ্ছে আ যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো কিন্তু যদি আপনি মোটামুটি আ থরোলি যদি একটু পড়েন, খুব বেশি মুখস্থ করার দরকার নাই। সংবিধানটা একটু মাথায় রাখতে হবে। তাছাড়া আর মুক্তিযুদ্ধটা, তাছাড়া কিন্তু বাকি যে টপিক গুলো আছে মোটামুটি একটু রিডিং দিয়ে গেলে এখানে আপনি একটা ভালো নাম্বার পেতে পারেন। সাথে যদি আপনি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করেন। এখানে কিন্তু খুব বেশি সিলেক্টিভ আপনি হতে পারবেন না। মানে সিলেবাসটা একটু এখানে এরকম যে মোটামুটি আপনাকে পুরোটা সিলেবাস রিডিং দিতে হবে। তো সেটা একটু আপনি যেকোনো একটা বই থেকে একবার রিডিং দিয়ে ফেলেন। আগে ওই ইসের পেছনে যে প্রশ্নগুলো আছে সেটা পড়ানো অথবা আগে ভিতরের ইয়েটা পড়ে প্রশ্নগুলো পড়ে ফেলুন। দেখবেন যে এখানে কিন্তু খুব সহজেই আপনি একটা ভালো নাম্বার পেতে পারেন। আর আন্তর্জাতিকের যে বিষয়টা, আন্তর্জাতিক অ্যা এটা কিন্তু ভ্যারি করে পারসন টু পারসন। হ্যাঁ? অনেকের কাছে আন্তর্জাতিকটা খুব ভালো লাগে যারা মানে আন্তর্জাতিক বিষয় নিয়ে খুব ইন্টারেস্টেড বা অনেক আগে থেকেই যারা এ ধরনের সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্ন পড়তে ইন্টারেস্টেড তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা আন্তর্জাতিকটা খুব এনজয় করে পড়ে। এখন খুব এনজয় করে পড়লেও আপনাকে কিন্তু এখানে একটু সচেতনভাবে পড়তে হবে। কারণ আন্তর্জাতিক বিষয়গুলো দেখা যায় বেশিরভাগ সময় প্রশ্নগুলো একটু উল্টোপাল্টা হয়। প্রশ্ন আসলে উল্টোপাল্টা হয় না। প্রশ্ন ঠিকঠাকই হয় কিন্তু আসলে আন্তর্জাতিক বিষয়ের ঘটনাবলীর কোনো শেষ নাই। এখানে কোনটাকে তাদের ইম্পোর্টেন্ট মনে হবে, অনেক সময় দেখা যাচ্ছে যে যেটা খুব আলোচিত একটা ইস্যু আমাদের কাছে অনেক বেশি ইম্পোর্টেন্ট মনে হচ্ছে, সেটাকে প্রশ্ন হলো কিন্তু এমন একটা কিছু প্রশ্ন করলো যেটা আসলে আমাদের জানা নেই। তো সে কারণে আন্তর্জাতিক বিষয়াবলীর বেসিক যে বিষয়গুলো আছে যেগুলো বিগত বছরের ১ম সবসময় আসে সেগুলো তো পড়বেনই। আর সাম্প্রতিক বিষয়গুলির সাথে আপনি যতটা পারেন ততটা অ্যাডেড থাকবেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে অন্যান্য বিষয়গুলো ভালোমতো পড়ার আ পরে বা পড়ার সাথে এটাও আপনি পড়বেন। আমি মানে এই আন্তর্জাতিক বিষয়গুলোতে অনেক বেশি গুরুত্ব দেওয়ার একটু বিপক্ষে। তো কিন্তু এটা যদি আপনার কাছে মনে হয় যে না এটা মানে আমি আমার মতো করে পড়াশোনা করে অনেক ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবো, দেন ইটস ওকে। আপনি কিন্তু তাহলে এই বিষয়টা করতে পারেন। তবে মানে এখানে অনেক বেশি পড়া বা ওইভাবে আপনি হুবহু কমন পাওয়ার সম্ভাবনা একটু কম থাকে যে কারণে তবে সিলেবাসটা কিন্তু আপনাকে কমপ্লিট করে যেকোনো একটা সিলেবাস যদি আপনি কমপ্লিট করেন মানে একটা বই যদি আপনি পড়েন তাহলে কিন্তু এখানে আপনি মিনিমাম 60% নাম্বার কমন পাবেন। মানে যেখানে অন্যান্য সাবজেক্ট গুলোতে আপনার 80 থেকে 85% ও কমন বা পাওয়ার একটা পসিবিলিটি থাকে এখানে কিন্তু 60 থেকে 70% আবার অনেক সময় ২-১ বছর যদি প্রশ্ন সহজে এসে থাকে সেক্ষেত্রে তো ভিন্ন কথা। তো এই গেল আপনার আন্তর্জাতিক বিষয়াবলী। এরপরে ভূগোল। ভূগোলের হচ্ছে আপনার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ২ নাম্বার করে ৫ টা চ্যাপ্টার থাকে। এখানে কিন্তু খুবই সহজ বাংলাদেশ বিষয়াবলীর মতোই। আপনি একটু আ উম ইয়েটা ধরে সিলেবাসটা ধরে আর বিগত বছরের প্রশ্নটা ধরে কি ধরনের প্রশ্ন আসে, ধরেন এখান থেকে বিভিন্ন ঝড়ের নাম, হ্যাঁ? প্রতি বছরই একটা প্রশ্ন আসে। আমাদের ভূ-প্রকৃতি নিয়ে যেকোনো মানে একটা প্রশ্ন আসবেই। হ্যাঁ, তো এভাবে ভূপ্রাকৃতিক অবস্থা, বনভূমি এই ধরনের বিষয়গুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। তো এটা জাস্ট রিডিং করে ফেললে আপনার কিন্তু হয়ে যাবে। এরপরে আছে আপনার নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এখানে যে বিষয়টা হয় যে আ অনেকে এখানে অনেক বেশি দাগিয়ে ভুল করে আর অনেকে না দাগিয়ে আবার নাম্বার পায় না। তো এখানে দেখা যায় যে কিছু প্রশ্ন আপনি না পড়লেও শুধু অপশন গুলো দেখে প্রশ্নটা পড়ে আপনি কিন্তু সঠিক উত্তরটা বের করতে পারবেন। আর কিছু প্রশ্ন আছে সেগুলো এতটাই কনফিউজিং যে আপনি যতই পড়েন না কেন সঠিক উত্তরটা আপনার জন্য আ বের করাটা অনেকটা কষ্টসাধ্য বিষয় হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি আ আপনি হচ্ছে একবার করে আ যেকোনো একটা বই আমি ডাইজেস্ট করেছি। আমি এটার জন্য অন্য কোনো বড় কোনো বই পড়িনি। কারণ আমার কাছে মনে হয়েছে ওই ওটাতেই যথেষ্ট। এখানে আপনার কিছু বিষয় আছে। যেমন ধরেন নৈতিকতা সম্পর্কে যে মূল্যবোধ সম্পর্কে যে কয়েকটা ধারণা এটার আ কয়েকটা বিষয় আছে। এই ধরনের কিছু প্রশ্ন ওয়ার্ল্ড ব্যাংক কয়টা দিয়েছে IMF কয়টা দিয়েছে। এটা কিন্তু খুব আসে এবং এটা দেখা যায় অনেক বইতেই ভুল থাকে। এটা একটু অ ভালোমতো দেখে নেবেন। আর যে নৈতিকতা রিলেটেড যে বিষয়গুলো আছে, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন আলাদা করে ৩ টা জিনিসের উপরে ব্যাখ্যা দেয়া আছে। হ্যাঁ? এটা আপনি যে অ্যাসুরেন্স এর ডাইজেস্টটা যদি কেনেন, সেই ডাইজেস্টটা থেকেই কিন্তু আপনি পড়ে ফেলতে পারবেন।
তো এখানে অনেক বেশি গুরুত্ব দেওয়ার তেমন কিছু নেই। মোটামুটি একটা সিলেবাসটাকে ধরে আ আর এখানে আসলে সিলেবাসটা ওরকমভাবে সিলেবাস নেই, মানে মোটর রিডিং দেন। আর এখানে একটু আপনার জাজমেন্ট হয়ে কাজে লাগাবেন। যদি বেশি কনফিউজিং প্রশ্ন হয় তাহলে অবশ্যই এড়িয়ে যাবেন। এই হচ্ছে বিষয়। তো মানে আমি কম্প্যাক্ট একটা ধারণা আপনাদেরকে আজকে দিলাম। আমি বোর্ডে আ প্রত্যেকটা বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করে আপনাদেরকে একটা মানে কম্প্যাক্ট আ সাজেশন এর পাশাপাশি একটা মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাবজেক্ট ওয়াইজ সাজেশনও দিব। তো বোর্ড যেহেতু এখন নেই সেহেতু মুখেই বলতে হচ্ছে। আ ততদিন পর্যন্ত আপনারা পড়তে থাকেন আপনাদের মতো করে। আমি সেশন দিলে তখন যদি মনে হয় আপনাদের এটা থেকে কিছু প্লাস মাইনাস করতে হবে সেটা আপনারা করে নেবেন। তো সেই পর্যন্ত সবাই পড়াশোনা করতে থাকুন। সবাই ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।